আমাদের আর্টিস্টরা থেকে বেয়াদব না, এটা তো বড় সমস্যা, কিন্তু এখন বেয়াদবের খুব দরকার। ছোটবেলায় একটা বড় সময় ছিল আমি আসলে নরসুন্দর হতে চেয়েছিলাম, মানে চুল কাটা, এবং সত্যি আমি অভিনয় করলাম এবং আমার মনে আছে যে কয়েক জগ পানি খেলাম। মঞ্চে ওঠা হচ্ছে ঘোড়াশাল সার কারখানায়, এবং সেটা হচ্ছে কয়েক জগ পানি খেলাম ওঠার আর সারা নাটক জুড়ে টেনশনে, এবং কেন মানুষ হাসে, কেন মানুষ তালি দেয়, আমি কিন্তু কিছুই বুঝতে পারি না। আমার শুধু যে কখন শেষ হবে এটাকে বিশ্বাস করবে, এটা বিশ্বাস করা একটু কঠিন। কিন্তু আমার বাবা আমাকে ডাকতে কিন্তু তোতো বলে, তোতো কারণটা হচ্ছে তোতলা দেখে। হ্যাঁ ঠিক, বাংলাদেশের প্রতিটি সরকার যারাই এসেছে তারা এই আর্ট কালচারের লোকদেরকে মনে করে দুধ ভাত, ওরা আছে তো, তার এদেরকে কখনো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ভাবিনি। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো, এই আয়োজনের অষ্টম পর্বে যে যেখান থেকে চোখ পেতেছেন, কান পেতেছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান মাহাদি। আমাদের ইতিমধ্যে প্রচারিত পর্বের মতো আজও একজন নন্দিত মানুষ, যিনি নানাভাবে আলো ছড়াচ্ছেন তার কাজের মধ্য দিয়ে, এমন একজন মানুষ, গুণী মানুষ স্টুডিও আলোকিত করেছেন। তিনি সমানভাবে নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা, এবং সেই অভিনয় আবার বিভিন্ন মাধ্যমে, মঞ্চে, টেলিভিশনে, চলচ্চিত্রে, অনলাইন প্ল্যাটফর্মে, নানান মাধ্যমে সমানভাবে কাজ করে চলেছেন। এমনই একজন নন্দিত মানুষ, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম। শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনি? শুভেচ্ছা। দিনকাল কেমন চলছে সবকিছু মিলিয়ে? চলছে আর কি, বাংলাদেশ যেমন চলছে সেরকম চলছে। বেশ, তারপরে দেশের মতোই ওই মনীষীদের কথাও, আমি যেমন দেশ তেমন, এখন দেশ যেমন আমরা তেমন, একেবারেই। আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার যে সংগ্রাম আছে পেছনে ফেলে সামনে অবিরাম এগিয়ে চলেছেন, এই গল্পটা শুনতে চাই আপনার মুখ থেকেই। কিন্তু সেটা একেবারে শুরু থেকেই আসতে চাই যে জন্মেছেন কোথায়, শৈশব কোথায় কেটেছে। ও বাবা, এত কিছু। আমার জন্ম হচ্ছে এই ঢাকা শহরেই, মুগদাপাড়া, ওখানে, ওটাই আমার জন্মস্থান। কিন্তু আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে বরিশালে। আচ্ছা, আগুলঝাড়ায়, সুজনকাঠি গ্রাম। সেখানে কি যাওয়া আসা আছে আপনার? হ্যাঁ, এক ধরনের যোগাযোগ আছে। ছোটবেলায় খুব যাওয়া আসা ছিল, বড় হওয়ার পর একটু যাওয়া আসা কমে গিয়েছে। তারপরে আমার বাবার মৃত্যু, মায়ের মৃত্যুর পর এটা আরও কমে গিয়েছে যাওয়া আসা। আর যেহেতু ওখানে আমাদের মানে নিজস্ব বাড়ি ঘর বলতে কিছু নয়, আমার চাচার বাড়ি যেটা, সেখানে গেলেই আমরা থাকি। তো এই আর এরপরে এই ঢাকা শহরের মুগদাপাড়া তো আসলে একটা না গ্রাম না শহর টাইপের একটা জায়গা ছিল। কমলাপুর স্টেশন পর্যন্ত আমরা শহর ভাবতাম। আচ্ছা, এর আগ পর্যন্ত শহরের বাইরে ওটাকে আমরা বলতাম, নিজেরাই বলতাম যে আমরা গ্রামে থাকি ভাই, এই টাইপের একটা ব্যাপার ছিল। খুব ঘন বসতিপূর্ণ ছিল, নানান ধরনের মানুষ ছিল, নানান বিচিত্র মানুষের বাস ছিল এই মুগদাপাড়ায়। এর ফলে আমার বেড়ে ওঠাটা এই বিচিত্র মানুষের সাথে, একদম লোকাল যারা ঢাকায় যাদেরকে বলে এরকম, এবং বিভিন্ন জেলা থেকে আসা মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, তাদের মধ্যেই আমার শৈশব কেটেছে, শৈশব কৈশোর। ইনফ্যাক্ট 2000 পর্যন্ত, 2000 আরও বেশি হবে আসলে, 2005 পর্যন্ত আমার ওখানেই থাকা, ওখানেই আমাদের বাড়িও আছে। আমরা ভাই বোন, বাবা মা সব মিলে ওখানেই আমাদের বসবাস। পরে আমি আসলে শিফট করেছি, কিন্তু আমাদের ওখানে মানে রুটেড বলতে যা বোঝায় সেটাই মুগদাপাড়াই। বাহ, আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। বেশ, আপনি কত নম্বর? আমি সবার বড়। বেশ, অনেক দায়িত্ব এখন। হ্যাঁ, মানে দায়িত্বহীনের দায়িত্ব আর কি, মানে আমি অত দায়িত্ববান না আর কি, যতটা যতটা আমার বোন দায়িত্ববান ছিল, অথবা আমার ছোট ভাই, অত দায়িত্ববান আমি মানে বড় ছেলে হিসেবে হওয়ার কথা। কিন্তু কিছু কিছু দায়িত্ব সেটা হচ্ছে ঘটনাচক্র করতে পেরেছি অথবা করেছি, এই। কিন্তু সেটা এমন না যে আমার ওই দক্ষতা ছিল অথবা পরিকল্পনা ছিল যে আমি পরিবারের বড় ছেলে হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, সেরকম না, অত পরিকল্পিত ব্যাপার ছিল না আর কি। ইট হ্যাপেন্ড। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আমি আসলে এটাকে না কীভাবে ব্যাখ্যা করি, আমি যে কি হতে চেয়েছিলাম, ছোটবেলায় একটা বড় সময় ছিল আমি আসলে নরসুন্দর হতে চেয়েছিলাম, মানে চুল কাটা। আচ্ছা, কারণ আমাদের বাসার থেকে বের হলে কিছু দূর গেলেই ড্রেনের উপরে মানে একটা ছোট চৌকির মতো করে ওয়ালের মধ্যে নিয়ে আয়না রেখে একটা লোক চুল কাটতেন, এবং তাকে আমার খুব মনে হতো যে জাদুকর টাইপের একটা লোক, ঘুরে ঘুরে চুল কাটছে, করছে, এবং তার ওই যে কেচির রিদম,
এটা আমাকে ভীষণভাবে আলোড়িত করত। মনে হতো যে এটাই আমার কাজ আসলে। আরেকটু বড় হওয়ার পর আমার এক চাচা ছিলেন আমাদের বাসায়, তো উনি জাপানের সাথে ওনার একটা কানেকশন ছিল। জাপানের কানেকশন ছিল মানে উনি ঢাকা ইউনিভার্সিটিতে ওই যে ভাষাবিজ্ঞান ইনস্টিটিউটে উনি পড়তেন, জাপানিজ ভাষা শিখতেন, এবং সেখান থেকে উনি জাপানে গিয়েছিলেন। তখন থেকে মনে হয় উনি বিভিন্ন ক্যালেন্ডার টিয়ে আমাদের বাসায় আসতো। তো তখন থেকে আমার মনে হতো আমি বড় হয়ে জাপান চলে যাবো, জাপানেই থাকবো। তো এরকম আসলে খুব যে কংক্রিট কিছু বাবা মার চাওয়া ছিল যে বড় ছেলে হিসেবে এটা করুক ওইটা করুক, একটা সময় সে যাতে আমলা হয়, বিসিএস দেয়, এগুলি ছিল। কখনো চাচাদের ছিল যে ডাক্তার হোক। আবার আমার বাসায় মানে আমার এক চাচা থাকতেন আমাদের বাসায় ছোটবেলায়, তো উনি ইঞ্জিনিয়ার হয়েছিলেন, বইয়ের থেকে পাশ করেছেন। তো একটা পর্যায়ে উনিও মনে করতেন যে আমার ভাতিজা হলে ও এরকম পড়বে আর কি। তো ওগুলো আমি আসলে শুনতাম, কিন্তু আমি বুঝতাম যে এগুলি মানুষ আমি না, আসলে আমি যে কি হতে চাই সেটা আমি জানি না। আচ্ছা, ছোটবেলা থেকে আপনি বুঝতেন যে এগুলো না, ওরকম না আসলে। এটা আমি বুঝতাম যে ওটা বোধহয় অনেক কঠিন, ওগুলো আমার পক্ষে হওয়া সম্ভব না। আবার কেউ কেউ মনে করতেন যে আচ্ছা তুমি যেরকম ছাত্র তোমার এগুলি পড়া উচিত। আবার কেউ কেউ বুঝতে পারতেন যে এই লাইনের লোকই না আসলে। ছোটবেলায় পড়ালেখায় কি খুব ভালো না? না, মানে আমি কখনো খুব খারাপ ছিলাম না। কিছু কিছু সাবজেক্টে খুবই ভালো ছিলাম, এবং এমন না যে আমাকে পড়ানোর জন্য লোক লাগতো, কিছু লাগতো, মাস্টার লাগতো, প্রাইভেট টিউটর এসব লাগতো না। মানে একটা পর্যায় পর্যন্ত আমি মধ্যম মানের ছাত্র হিসেবে, এমনকি বাবা মা আত্মীয় স্বজনের কাছেও মনে হতো যে ঠিকই তো আছে, আমি ফার্স্ট সেকেন্ড না হই, কিন্তু আমার আগে ঠিকঠাকই ছিল আর কি। বেশ, এখন আপনি কবে নাগাদ ট্রেন খুঁজে পেলেন যে আমাকে নাটকেই থাকতে হবে? এটা থাকতে হবে না, এটা হচ্ছে, এটাও আমার এক বন্ধু তখন আমাদের বাসায় থাকে, ও তখন একটা নাটকের দলে যোগ দিয়েছে, আরণ্যক নাট্য দল। তো এসে নাটকের দল, ও রাতে আসে আমাদের বাসায় থাকে, তখন এসে নানান গল্প বলে, নাটকের গল্প। হ্যাঁ, কিন্তু আমি আরও আমাদের কিছু বন্ধু বান্ধব আমরা একটা লিটল ম্যাগাজিনের সাথে জড়িত ছিলাম। আমাদের ছিল যে আমরা সাহিত্য করব, লেখালেখি, কবিতা অথবা গল্প যেটাই হোক না কেন, লেখালেখি বলতে থাকবো। ও সে এমন সব গল্প বলতো থিয়েটারের, মানে মনে হতো যে থিয়েটার ছাড়া পৃথিবীতে আর কিছু নাই, ওর মধ্যে গেলেই সব হবে আর কি। আচ্ছা, আমার একদম ইচ্ছা ছিল না, কিন্তু ওর প্ররোচনা এক ধরনের, এবং আমি নিজেও পটে গিয়েছিলাম ওর কথায়। আর ওর একটা ছিল যে আমিও সাথে থাকলে ওর ভালো হয় আর কি। এই জন্য মার্কেটিং যত করা যায়, থিয়েটারের একটা নিকট বন্ধু কাছে থাকা, আবার একসাথে বাসা থেকে যাওয়া গেল, আসা গেল, ইয়ে করা গেল। ও আবার খুব ব্রিলিয়েন্ট ছিল, মাসুদ আলী খান। ব্রিলিয়েন্ট মানে হচ্ছে সব্যসাচী বলতে যা বোঝায়, চমৎকার গান গাইতে পারতো, গিটার বাজাতে পারতো, লেখার হাত ছিল খুব ভালো। ছাত্র তো ভালো ছিল, ম্যাট্রিকে স্ট্যান্ড করা, আমাদের সময় 17th হয়েছিল, যদিও আমরা ভেবেছিলাম ও ফার্স্ট হবে, কিন্তু মানে ছাত্র ভালো, সব কিছু ওর অন্যরকম ছিল। তো ও যার ফলে ওর পক্ষে কাউকে পটানো খুব সহজ ছিল, যে ওই দক্ষতা ওর ছিল আর কি। খুবই প্রাণবন্ত মানুষ ছিল। তো ওর কথায় কথায় পটে গেলাম। তারপরে একদিন গেলাম আরণ্যকে, কিন্তু খুব যে ভাল লাগছিল তাও না, যে আমি গেলাম যাচ্ছে নিশ্চয়ই ও সেটাও বলতো যে এই লেখালেখির জায়গাতে এইখানে নাটক লিখতে হবে, এই করতে হবে, ওই নাটক নিয়ে লিখতে হবে। তো ওই কীভাবে কেউ যেন তারপরে ওই দলে, ওই নাটকে মানে আরণ্যক নাট্য দলে যাওয়া আসা শুরু করলাম। এবং একসময় দেখা গেল যে আমি যেহেতু অভিনয় করতে চাইতাম না, অন্য দিকে আমার আগ্রহ তৈরি হলো। এক সময় দেখা গেল যে অভিনয় করতে হচ্ছে, একটা শো হয়েছে, সেখানে একজন অভিনেতা পারবে। শুরুতে আপনি কোনোভাবে অভিনয় যাননি? না, প্রশ্নই ওঠে না, আমি ভয় পেতাম, অভিনয় খুব ভীষণ ভয় পেতাম আমি। এবং তারপরে আমাকে একবার অভিনয় করতে হলো আর কি। ওই যেহেতু ওই অভিনেতা পারছিলেন না, আর অভিনয়টা হচ্ছে ইয়েতে ঘোড়াশাল সার কারখানায়, ওখানকার অফিসার্স অ্যাসোসিয়েশন, ওরা একটা করেছিল, ওখানে আমাদের দাওয়াত করেছিল। সেখানে আমাকে একটা চরিত্র অভিনয় করতে বললো। যদি আমি অভিনয় আগ্রহ ছিল না, কিন্তু আমি রিহার্সাল দেখতে দেখতে সবগুলি চরিত্রই আমার মুখস্থ ছিল। তো এইটাই আমার একটা কাল হলো আর কি। ডাইরেক্টর বললো যে আচ্ছা ওর তো ডায়লগগুলি তো বলতে পারে, তাহলে ও যেহেতু টাইম কম। তো আমাকে নিয়ে রিহার্সাল করলেন দিনের বেলা টিএসসিতে, আজিজুল হাকিম অভিনেতা। তো উনি মানে একদম শিক্ষকের মতো, ছোট ভাইয়ের মতো করে ভীষণ যত্ন নিয়ে আমাকে 2 দিন রিহার্সাল করলেন সারা দিন। এবং ওই নাটকে একটা বাইসাইকেল ছিল, আমার নিজের কোনো বাইসাইকেল ছিল না। উনি মহাখালী থেকে বাইসাইকেল চালিয়ে আসতেন, যে আমাকে ওইটা যাতে স্টেজের মধ্যে যাতে কীভাবে নাড়াচাড়া করতে পারি আর কি।
তারপরে ঘোড়াশালের সার কারখানায় ওখানে শো হলো এবং শোতে আমি অভিনয় করলাম এবং আমার মনে আছে যে কয়েক জগ পানি খেলাম। মঞ্চে ওঠা হচ্ছে ঘোড়াশাল সার কারখানায় এবং সেটা হচ্ছে কয়েক জগ পানি খেলাম ওঠার আর সারা নাটক জুড়ে টেনশনে। এবং কেন মানুষ হাসে, কেন মানুষ তালি দেয়, আমি কিন্তু কিছুই বুঝতে পারি না। আমার শুধু যে কখন শেষ হবে এবং এইটা হলে আমি আর নাটকে দলই করব না, যে আমাকে মুক্তি চাই আর কি। কিন্তু অদ্ভুতভাবে ঘোড়াশাল মানে অফিসার্সদের ইয়েতে নাটকটা হওয়ার পরে কর্মচারী ইউনিয়ন যারা, তারা ধরলো ওয়াই নট, তারা না কেন, তারা দেখতে পারেনি, আবার হবে, তাদের জন্য ব্যবস্থা করতে হবে। তো ঘোড়াশাল সার্কেল কর্তৃপক্ষ তারপর দিন আবার শোয়ের ব্যবস্থা করলো, আপনাদের আটকে দিল, যারা থাকতে হবে এবং অভিনয় করতে হবে। তার মানে সেদিন আমাকে অভিনয় করতে হবে। তো ওই যে পানি একই রকম খেয়েছেন, ওই যে ভীতি আমার, না ওইরকম পানি খাইনি, কিন্তু মনে হচ্ছে বাহ এই দিনটা গেলেই বাঁচি আর কি। কিন্তু আমি নাটকের দল ছেড়ে দেবো এরকম ভাবিনি। আমি ভেবেছি যে অভিনয় আর করবো না। আমি অভিনয়ের কথা বললেও আমি বলবো যে এটা আমার কাজ না, আমি আমার কাজ। কিন্তু এই যে ঘটনা চক্রে ঢুকে যাওয়া, একদম ঘটনা চক্রেই এই অভিনয় আমার আশা। এবং একসময় অভিনয়, মঞ্চ নাটকে অভিনয় করতে করতে ডাইরেকশন, যে অনেক ডাইরেক্টর যারা ছিলেন তাদের একসময় দেখা গেল যে একজন অ্যাসিস্ট্যান্ট লাগে। আর যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ি, সারাদিন ইউনিভার্সিটি এলাকায় থাকি, আর আমাদের কাজকর্ম সব ছিল টিএসসিতে, যার ফলে আমি ছিলাম সবচেয়ে অ্যাভেলেবেল, একদম ঘর ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে চা আনা পর্যন্ত। তো ওই অ্যাসিস্ট্যান্ট হিসাবে কেউ আমাকে ডাকলো যে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকি, যাতে আমি এই অ্যাসিস্ট্যান্ট মানে আস্তে আস্তে ডাইরেকশনের দিকে যাওয়া। লেখালেখি তো যেহেতু আমার আগেই অভ্যাস ছিল লেখালেখির দিকে, লেখালেখিও তাই, ওইটাও ঘটনাচক্র, মানে প্রয়োজন এবং ঘটনা। এই করতে করতে আমি কি হতে চাইলাম সেটা বড় ইম্পর্টেন্ট না, আলটিমেটলি আমাকে মানে প্রকৃতি বলেন বা অথবা ঘটনাচক্র বলেন, আমাকে এইখানে নিয়ে আসলো। এবং একসময় এটাই আমার পেশা হয়ে গেল যে আমাকে অভিনয় করি, চলতে হবে এবং এটা করি, আমাকে কিন্তু বাঁচতে হবে। আমি একটা ঘটনা জানি যে আপনি ছোটবেলায় তোতলা ছিলেন। হ্যাঁ, এইটা ওই প্রথম অভিনয়, এটা ছোটবেলা না শুধু, আসলে মানে আমি বড়বেলা পর্যন্ত, এখনো কেউ কেউ বলে যে আমি বেঁধে যায় আমার, এবং এটা হচ্ছে একটু উত্তেজিত হলে, ইমোশনাল হলে এটা এখনো হয় এটা। আর তখন ভয়াবহ রকম ছিল আর কি। এটা একটা অদ্ভুত ব্যাপার, এই থিয়েটারের কারণেই আমার এই তোতলামিটা চলে গেল। কারণ এখন যদি আমি বললি যে আমি তোতলা ছিলাম, এটাকে বিশ্বাস করবে, এটা বিশ্বাস করা একটু কঠিন। কিন্তু আমার বাবা আমাকে ডাকতে কিন্তু তোতো বলে, তোতো কারণটা হচ্ছে তোতলা দেখে। হ্যাঁ, কিন্তু প্রচুর তোতলা মানুষ আমার এখানে ধরে না আসে যে আমার সব ঠিক আছে, শুধু এইটা কিভাবে সমাধান করব। আমরা কিছু এক্সারসাইজ, কিছু কৌশল, মানসিক কৌশল, শারীরিক কৌশল দিয়ে দিই। কিন্তু আপনার থিওরিতে আসলে কি বলে? না, আমারটা হচ্ছে যে মানে আমাদের একটা ছিল যে স্পিচের যে ট্রেনিংগুলি হতো, যেহেতু আমার সমস্যা, আমি ওগুলি খুব মনোযোগ দিয়ে করতাম এবং বেশি করতাম। তারপরে একজন, এটা আসলে আমি সম্ভবত নরেন বিশ্বাস অথবা কেউ এরকম, ওই স্যার হবেন অথবা কেউ, উনি বলেছিলেন যে যখন এই দলবদ্ধভাবে না, মানে দলগতভাবে না হয়ে নিজে নিজে ট্রাই করা। এবং একটা দিন আমি হঠাৎ করে মনে করলাম আমি একটা কাজ করি, তো রাস্তায় হাঁটতে হাঁটতে যত সাইনবোর্ড দেখবো একবারে পড়ার চেষ্টা করব, আচ্ছা, যাতে বেঁধে না যায়। এবং প্রথম ওই বিক্রমপুর, মানে ধরেন একটা মিষ্টির দোকানের নাম বিক্রমপুর, মিষ্টান্ন বিমি হয়ে যেত। তো এরকম একটা পর্যায়ে আমি দেখলাম যে রাস্তাঘাটে সব সাইনবোর্ড আমি পড়ছি এবং একবারে পড়তে পারছি। বাহ, এটা একদম, এটা কিন্তু আমার একদম নিজের আবিষ্কারের মতো। এবং এটা আমাকে খুব, এবং আমাদের যেহেতু ওই যে ডায়লগগুলি মুখস্থ, অন্য ডায়লগ আমার মুখস্থ থাকতো, ওইটা কিভাবে এক ধরনের ভীষণ সচেতন জায়গা ছিল আমার এই ব্যাপারে। আর অবচেতনতা কিভাবে বিজ্ঞান নানানভাবে কাজ করে, সেটার সহযোগিতা আমি আসলে পেয়েছি। যার জন্য মানে আপনি এখন আমাকে এক কথায় তোতলা বলে ফেলতে পারবেন না, বলতে পারবেন যে না কখনো কখনো তোতলা। কিন্তু প্রচুর তোতলা মানুষ আছে, তারা একেবারে হতাশ যে তাকে দিয়ে আবৃত্তি হবে না, উপস্থাপনা হবে না, অভিনয় হবে না, একেবারে হতাশ। তাদের একটা বড় কারণ হচ্ছে তারা মানসিকভাবে একটু দুর্বল। এটা একটা চ্যালেঞ্জ নেওয়া, যে এটা এমন অসুখ না যে অসুখ সারে না, একেবারেই শুধুই মানসিকভাবে সিদ্ধান্ত, মাইন্ডসেট ঠিক করে এবার চর্চায় নেমে যাও। চর্চা তো আপনাকে করতেই হবে। আপনি বডি বিল্ডিং করার জন্য জিমে যেতে পারেন, তাহলে এটার জন্য কেন স্পিচের জন্য করবেন না কেন? আচ্ছা, তো কথা শুনছিলাম কাকতালীয়ভাবে আসলে আপনার জীবনের ছোটবেলাও ফিক্সড করেননি যে এইটা হবেন, কিন্তু একটার পর একটা ঘটনাক্রমে আপনি এখন যেটা সবচেয়ে বেশি ভয় পেতেন
থিয়েটারে আপনি আসেন, ডিরেকশন দিতে চান, নাটক লিখতে চান, অন্য ব্যাকের সব কাজ করতে চান, অভিনয় করতে চান না। কিন্তু এখন আপনার প্রধান পেশাই যদি বলি আমরা যে অভিনেতা হিসেবেই চিনি, এখন ওই অতীত স্মৃতি আর এখন মেলালে আজাদ আবুল কালাম কতটুকু সফল? এবং এটা সফলতা বিফলতা আমার কাছে অত বড় ফ্যাক্টর না আমার নিজের কাছে আর কি। আচ্ছা, কিন্তু আমার মনে হয়েছে যে এইটাই আমার আসলে ভবিতব্য ছিল, এটা হওয়ার কথা ছিল, হয়তো এটাই হওয়ার কথা ছিল, অথবা কোনো না কোনোভাবে আমার একটা ডিফারেন্ট লেভেলের ডেডিকেশন নিশ্চয়ই ছিল, যার জন্য অভিনয় আমার কাছে এখনও সবচেয়ে কঠিন কাজ মনে হয়। আমি একটা নাটক করলাম অথবা সিনেমা করলাম, কোনো একটা চরিত্র আমি পেলে এখন আমার কাছে মনে হয় যে মানে কান্তার মরু মনে হয় আমার কাছে, মানে ভীষণ দুস্তর এটা পার হওয়া এরকম এখনও মনে হয় আমার, যে ক্যারেক্টারাইজেশন থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে এটা আমার কঠিনই মনে হয়। হয়তো ওই যে কঠিনের ভালোবাসিলাম এরকম একটা ব্যাপার আছে না, হয়তো একসময় দেখা গেলো। কিন্তু অভিনয় জিনিসটা খুব জাদুকরী, খুব পাওয়ারফুল। মানে আপনি যদি একবার অভিনয়ের স্বাদ পান তখন হয় কি যে আপনি মনে হয় যে আমি অন্য কিছু করবো না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে অভিনয়কে ভালো লাগতে লাগতে একটা সময় যেটাকে ভয় পেতাম সেটাকে ভালো লাগতে 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 এবং কঠিন থেকে কঠিনতর মনে হতে থাকলো, এবং এখনও সেই একই প্রসেসের মধ্যে দিয়ে আছে, যার ফলে এটা সবসময় আমার কাছে খুবই চ্যালেঞ্জিং, এবং হয়তো এই চ্যালেঞ্জটাকে আমার ভালো লেগেছে বেশ। কিন্তু ক্যারিয়ার হিসাবে এটা যে আরো চ্যালেঞ্জিং, এই ভাবনাটা কি আপনার কাছে ছিল? এটা আসলে তখন আমি আসলে বুঝেছি বলে মনে হয় না যে ক্যারিয়ার হিসেবে। আর ক্যারিয়ার ট্যারিয়ার এগুলো আসলে আমাদের সময়কার একটা জেনারেশন, মানে কিছু কিছু মানুষ আমাদের জেনারেশন, তাদের ক্যারিয়ার ভাবনাটা অত স্ট্রং ছিল না। মানে আমাদের যেমন এলেবেলে বাপের হোটেলে খাওয়া, বাপের চাকরি করে, মানে ফিউচার প্ল্যান করবার যে প্রবণতা সেটা আপনাদের পরের প্রজন্ম থেকে বেশি। আমাদের প্রজন্মেও ছিল, কিন্তু হচ্ছে মানে আমি আমার কিছু ফ্রেন্ড আছে, এরা আসলে খুবই একটা এলেবেলে জীবন কাটিয়েছি আমরা, ওইভাবে যে কেরিয়ার কীভাবে করতে হয়, কি করতে হয় না করতে হয়, এগুলির খুব যে কংক্রিট ভাবনা আমাদের ছিল তা না। আমাদের পরিবার থেকে কখনো কখনো কিছু ভাবনা হতো, তাদের দুশ্চিন্তা হতো যে এই ছেলে কি করবে, এ বড় হয়ে আসলে কিভাবে চলবে না চলবে। বেশ, আমরা গল্পে ছিলাম হচ্ছে আরণ্যক পর্যন্ত। আরণ্যকে আসলেন, অভিনেতা হতে চাইলেন না, অভিনেতা হয়ে গেলেন ঘোড়াশালে। এরপর আরণ্যকের যাত্রার পরে আপনি সেই আজাদ আবুল কালাম একটি নতুন থিয়েটার দল প্রতিষ্ঠা করলেন, যেটির নাম প্রাচ্যনাট। আমরা সকলেই জানি এই মুহূর্তে সবচেয়ে সক্রিয় থিয়েটার দল হিসেবে আমরা চিনি। তো সেই মানুষটা আবার যে করতেই চায় না কাজটা, সে এসে একটা দল করে ফেললো। এই জার্নিটা যদি করতে চায় না, তো ততক্ষণ আরণ্যক থাকতে থাকতেই কিন্তু আমি বুঝে ফেলেছি আমি অন্য কাজ করতে পারবো না, এটাই থাকবে, আমার এই কাজই করতে হবে। অন্য কাজ সবসময় আমার কাছে একটা কথা বলেছি আপনাকে যে ভীষণ কঠিন মনে হতো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো। আমাদের আজকের অতিথি নন্দিত নাট্য অভিনেতা, নাট্য পরিচালক, নাট্য নির্মাতা আজাদ আবুল কালাম। শুভেচ্ছা আরও একবার। আমরা কথা বলছিলাম আপনার আরণ্যকে ঢোকা, নাটক চর্চা, নানান কথা, এবং যেখানে আমরা থেমেছিলাম সেটি হচ্ছে প্রাচ্যনাট। এটি আপনার প্রতিষ্ঠা করা এবং শুরু করা এই প্রসঙ্গে। মানে আমার প্রতিষ্ঠা করা বললে ভুল হবে আর কি, কয়েকজন মিলে আমরা প্রায় 10-11 জন মিলে আমরা আরণ্যকেই ছিলাম বেশিরভাগ। তারা কিছু ঘটনা প্রবাহের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, চিন্তা ভাবনার ক্ষেত্রে কিছু ভিন্নতা তৈরি হয়, এবং সেখান থেকে নতুন ভাবনার তৈরি হয়। নতুন ভাবনাটাই আসলে প্রাচ্যনাটের জন্ম দেয়, এবং এর চেয়ে বড় কিছু না আসলে। আমি যেমন এখন যেমন আমি কি আরণ্যক না প্রাচ্যনাট, এই কোনো পার্থক্যই আমি আসলে করতে পারি পাঁচটাই মুখ্য। আমার মনে হয় যে না, ইটস ফাইন। মানে ইনফ্যাক্ট তখন থেকেই যখন প্রাচ্যনাট তৈরি হয় তখনও প্রাচ্যনাটের রিহার্সেলেও ওই মাঝে মাঝে রাগটা খুলে বলতে হবে আরণ্যকের পোলামাইন দেখে কিছু হবে না, এইটাই তখন আসলে প্রাচ্যনাটের ফ্লোর। কারণ হচ্ছে আই বিলং টু আরণ্যক অ্যাজ ওয়েল এস প্রাচ্যনাট, কারণ আমার তো জন্মই আরণ্যকে। তো যার ফলে এখন আমার কাছে এখন না, মানে প্রায় প্রথম থেকেই খুব একটা পার্থক্য আমার কাছে মনে হয়নি। ঘটনাচক্র এখন আমরা দুই জায়গায় প্ল্যাটফর্মে কাজ করি, এই আর কি। কিন্তু নামকরণের কি বিশেষ কোনো মহত্ব ছিল প্রাচ্যনাট? মহত্ব ছিল মানে কি, এটা মানে আমরা নাম কি দিব চিন্তা করছিলাম। তা এর মধ্যে সেলিম আল দিন, উনি আমার সাথে ওনার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক ছিল, উনি খুব স্নেহ করতেন আমাকে। তো উনি বললেন যে আচ্ছা নামটা আমি দিই। আচ্ছা, আমি বলছি দেন নামটা, আপনি দিয়ে দেন। তো উনি অনেকগুলি নাম দিলেন, কিন্তু সেই নামগুলো মানে যে খুব যে পছন্দ হলো আমাদের তা না। সেটা নিয়ে তার সাথে কথা হলো, এবং আমরাও কিছু নাম চিন্তা করলাম। তার মধ্যে একটার মধ্যে নাট শব্দটা ছিল।
আচ্ছা, আর সেলিম আলদিন যে নামটা দিয়েছিলেন সেখানে একটার মধ্যে প্রাচ্য শব্দটা ছিল, তো প্রাচ্য আর নাট মিলে এক জায়গায় প্রাচ্য নাট করে আমরা সেলিম আলদিনকে বললাম যে আমরা এই নামটা ঠিক করেছি, তো উনি বললেন যে ঠিক আছে, এই প্রসেসটা এই। বাহ, এভাবে প্রাচ্যনাটের যাত্রা। কিন্তু সেই প্রাচ্যনাট এখন দুর্দান্ত কাজ করছে, আমরা সকলেই জানি। নানান মঞ্চে আমরা দেখতে পাই এবং খুব চ্যালেঞ্জিং প্রোডাকশন আপনার নির্দেশনায়, আপনার অভিনয়ে আমরা মঞ্চে দেখেছি। এবং আপনার প্রোডাকশনের একটা বড় বৈশিষ্ট্য দেখেছি, আপনি বড় ক্যানভাসে কাজ করার একটা চেষ্টা রাখেন। 40 জন, 50 জন, 60 জন পারফর্মার একটা মঞ্চে, এটা ম্যানেজ করার মানে কৌশল আপনি কিভাবে রপ্ত করেন? কৌশলের থেকে বড় কথা হচ্ছে আমি থিয়েটারকে কীভাবে দেখি। আমি থিয়েটারকে দেখি কাইন্ড অফ সেলিব্রেশন, মনে হয় যেন একটা কোনো জনপদের উৎসব, কোনো জনপদের একটা জীবনযাপন। তো ওইটা দেখতে যেয়ে মানে 2-3 অভিনেতা দিয়ে আমি ভিজুয়ালি খুব কমফোর্টেবল না। আমার কাছে মনে হয় যে আমি অনেক মানুষ দেখতে চাই, আর আমাদের দেশে তো আর কিছু না থাকুক, মানুষ তো আছে একদম। যেমন আমি যে দলটা করি সেই দলটায় অনেক অভিনেতা অভিনেত্রী, তাদেরকে অ্যাকোমোডেট করা টরা সব মিলে আমি অনেক মানুষ দেখতে চাই আর কি। আমার দেখতে ভালো লাগে অন স্টেজ, না ক্যানভাসটা বা শো দেখতেও ভালো লাগে, ওইটা একটা কারণ আর কি। তাই এর মানে এই না যে আমি মানে 3-4 নাটকের বিরোধী, এরকমও না। সেরকম নাটক আমি করেছি, কিন্তু আমার পছন্দের জায়গা হচ্ছে এরকম বড় বিগ কাস্ট, অনেক ইনভলভ যেখানে। এখন আপনার একটা বিশেষ ব্যাপার আছে, সেটি হচ্ছে কোনো কোনো মানুষকে আলাদাভাবে চিনি। ধরেন চঞ্চল চৌধুরী যখন থিয়েটার ছেড়ে নাটকে চলে গেল, তখন আমরা দেখলাম যে চঞ্চল চৌধুরী পুরো টিভি নাটকের হয়ে গেল, মঞ্চে আর নাই। আবার টিভি থেকে যখন সিনেমায় চলে গেল, চঞ্চল চৌধুরীকে আমরা এখন সিনেমার আর্টিস্ট হিসেবে চিনি। কিন্তু আজাদ আবুল কালাম কোথাও কোনো ঘাটতি নেই, মঞ্চেও যেমন পাভেল আজাদ, পাভেল ভাই আমাদের লোক, টেলিভিশন আলালাও একইভাবে যে তিনি টেলিভিশনের আর্টিস্ট। সিনেমাতেও আপনার অভিনয় করা দুর্দান্ত কিছু সিনেমা আমরা ইতিমধ্যে দেখেছি, কীর্তন খোলা, লালন, ফুলকুমার, মেহেরজান, 72 ঘন্টা, খণ্ড গল্প, 71, গেরিলা, অনিশ্চিত যাত্রা, বৃহন্নলা, কৃষ্ণপক্ষ, খাঁচা, উৎসব, এরকম বললে অবিরাম বলতে হবে। এবং প্রত্যেক সিনেমাতে আবার আপনার একই চরিত্র না, চ্যালেঞ্জিং বিশেষ চরিত্র। যে এই যে সব জায়গায় নিজের মতো হয়ে ওঠা যায় কিভাবে? আমরা যেমন থিয়েটারের কেউ নাটকে দাঁড়ালে এই নাটকের ডিরেক্টর বলছে এটা থিয়েটারের অভিনয় করে, সরা, এটা অভিনয় শেখে নাই। আবার এই মানুষটা নাটক থেকে যখন সিনেমায় যাচ্ছে, সিনেমার ডিরেক্টর বলছে এটা অভিনয় শিখাইছে কে, এই টিভি নাটক অভিনয় করে, ওরা সরা। আপনি কিভাবে 3 জায়গায় মেলে ধরেন? না, আমার একটা ব্যাপার তো আগেই বলেছি যে আমার মূল কনসেন্ট্রেশনের জায়গাটা থিয়েটার। তো থিয়েটারের অভিনয় করা থেকে শুরু করে লেখা, ডাইরেকশন, কিন্তু জীবিকার কারণে আমাকে টেলিভিশনে জীবনে প্রথমে অভিনয় করতে হয়েছে। কিন্তু টেলিভিশনে আমি যখন অভিনয় করি তার আগে আমি টেলিভিশনে পিছনে কাজ করেছি। আমি মামুনুর রশিদ, বাদল রহমান, ওনাদের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ওই তখন ছাত্রও ছিলাম, আবার কিছু টাকা পয়সা পাওয়া যেত এগুলি করলে টরলে, তাই অ্যাসিস্ট্যান্টগিরি করতাম। যখন অভিনয় আসলাম, টেলিভিশনে অভিনয় করতে চাইনি আমি অনেক দীর্ঘ একটা সময়, কিন্তু তখন দেখা গেল যে অর্থনৈতিক কারণ, আমি যেহেতু চাকরি বাকরি করবো না প্রায় ডিসাইড করে ফেলেছি, কোথাও ইন্টারভিউও দেই না সেই অর্থে, তখন মনে হলো কেন না, তখন টেলিভিশনে, এবং তখন মাত্রই প্যাকেজে নাটক শুরু হয়েছে, যে বাইরে থেকে করে টেলিভিশনে বিটিভিতে প্রচারিত হয়। তো তখন আমি রাজি হলাম একটা নাটকে অভিনয় করতে। এবং অভিনয় করতে গিয়ে যেহেতু আমি পিছনে কাজ করেছি আগে, যার ফলে আমি স্টেজের অ্যাক্টিং এবং টেলিভিশনের অ্যাক্টিংয়ের পার্থক্যটা একটু আমি জানতাম। এবং শুধু আমি ইয়েতে কাজ করেছি তারা 35-এও কাজ করেছি আমি, মানে সিনেমা ফরম্যাটেও কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যার ফলে পিছনে থাকার কারণে আমি সামনেরটা একটু বুঝতে পারতাম। দেখেছেন আপনার? হ্যাঁ, একটু দেখেছি। আর প্রথম কাজটাও ছিল হচ্ছে আমার শিক্ষক বলা যেতে পারে যে মামুনুর রশিদ, ওনারই লেখা, ওনারই ডাইরেকশন, যার ফলে যে আমার থিয়েটারের শিক্ষক ছিলেন উনি আমার টেলিভিশনের শিক্ষকই হলেন, যেহেতু সেই ডাইরেক্টর ছিল, যার ফলে আমাকে জিনিসটা ধরতে উনি আমাকে অনেক সহজভাবে বুঝিয়ে কীভাবে, ওনার তো দুর্দান্ত একটা স্কিল আছে, মানে ক্যারেক্টার ধরিয়ে দেয়া, এটা অদ্ভুত ধরনের একটা স্কিল তার। তো ওই সেটা, যার ফলে, এবং আমি যখন সিনেমাতে আসি, সিনেমা একদম প্রথম দিকে সিনেমা যখন আসে, ওই আগে যেটা বললাম যে আমার যেহেতু পিছনে এক্সপিরিয়েন্স ছিল, যার ফলে আমার কাছে খুব বেশি কঠিন কিছু মনে হয়নি, অথবা অনেক আলাদা কিছু মনে হয়নি। যদিও আমি স্টেজ অ্যাক্টিং, টেলিভিশন অ্যাক্টিং, সিনেমা অ্যাক্টিংয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু আমি ওই স্ট্রাগলটা আমার অতটা হয়নি। যে পার্থক্যটা ধরার স্ট্রাগল হচ্ছে ক্যারেক্টারাইজেশনে, ক্যারেক্টার কীভাবে করব না করব, কিন্তু ধরার ক্ষেত্রে যে শুরু করাটা কীভাবে করা যায়, সেখানে আমার খুব স্ট্রাগল হয়নি। আর আমি থিয়েটার যেহেতু, মানে আমি থিয়েটার কখনোই ছাড়তে চাইনি,
থিয়েটার আমার ছাড়া হয়নি। অর্থনৈতিক কারণে ঢোকা, এবং এটাও একটা কারণ যে আমার একটা লেভেলের অর্থ হয়ে গেলে আমি ওখানে আর যাই না আর কি। আচ্ছা, এই মুহূর্তে প্রচুর ছেলে মেয়ে তরুণ প্রজন্মের আপনার মতোই, আপনি যেমন একটা পর্যায়ে এসে সিদ্ধান্ত নিয়েছেন আর ইন্টারভিউ দেবো না, চাকরি আমি করব না, এটাই করব, তখন কমার্শিয়াল কাজ হয়তো করেছেন এবং করতে হচ্ছে টাকার কারণে। প্রচুর ছেলে মেয়ে এই স্বপ্ন দেখে যে থিয়েটারটা করেই যদি জীবনযাপন করা যেত খারাপ হতো না, খুব বেশি টাকার প্রয়োজন নেই, শুধু খেয়ে পেটটা চললেই হয়। এই জায়গাটাই আপনি যেহেতু দীর্ঘদিন থিয়েটার এবং 3 মাধ্যমেই কাজ করেন এবং এখন সামাজিকভাবে আপনি নেতৃত্বের জায়গাতেও আছেন, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আপনি, তো সেই জায়গা থেকে যদি 10টা ছেলে বা 20টা ছেলে স্বপ্ন দেখে যে আমি থিয়েটার করে অভিনয় করে জীবনযাপন করব, সেই প্রেক্ষাপটটা বাংলাদেশে কতটুকু প্রস্তুত বা তাদের এই ঝুঁকি নেওয়া উচিত কিনা? এটা হচ্ছে যে জাতি হিসেবে আমরা একটু দুর্ভাগ্য আছি, আমাদের অনেক কিছু তৈরি হয়নি, এত বছরও তৈরি হয়নি, থিয়েটার প্রফেশনাল জায়গায় যায়নি। সেটা সামাজিক কারণ যেমন আছে, আমাদের সমাজ কিন্তু কিছু কিছু জায়গায় এগিয়েছে, আমরা বলছি যে উন্নত সমাজ হচ্ছে, কিন্তু বিরাট একটা জায়গায় পিছিয়েও আছে একদম। সামাজিকীকরণ ক্ষেত্রে আর্ট কালচার এগুলিকে অ্যাপ্রিসিয়েট করা অথবা এর সাথে সংযুক্ত থাকা, সেই জায়গাটা কিন্তু খুব কম। আমাদের হয়েছে কিছু গার্মেন্টস হয়েছে, রাস্তাঘাট কিছু উন্নতি হয়েছে, কিছু লোক পড়াশোনা করেছে, আমলা টামলা হয়েছে, এসব হয়েছে, কিন্তু সামাজিকৃত্য বলতে যেগুলো বোঝায়, যার সাথে সংযুক্ত থাকা, এই জায়গাটা খুব খামতি রয়ে গেছে। এবং আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। আপনি আপনার দেশকে কিভাবে চিনবেন? বাংলাদেশ কি দিয়ে মানুষ সংস্কৃতি দিয়েছে, কিছু দিয়ে একটা হয় একটা বাংলা গান শুনে বলবে, অথবা একটা বাংলা থিয়েটার দেখে, অথবা বাংলা কিছু একটা দেখে, বাংলা ফাইন আর্টস দেখে বলবে। এই জায়গায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও খুব একটা আমাদেরকে অনুপ্রাণিত করেনি, যার ফলে এখন যদি কেউ ভাবে যে মানে আমি থিয়েটার করেই চলতে চাই, সেটা যে খুব ইম্পসিবল তা না, কিন্তু তাকে এই স্ট্রাগলটা খুঁজে বের করতে হবে। এখন আবার বাণিজ্যের যুগ, তারপরে হচ্ছে কি বলা যায় বিপণনের যুগ। তো এই এখনকার যদি ব্যক্তি উদ্যোগে বিপণন ক্রিয়াটা যদি ঠিকমতো করতে পারে সে, তাহলে এটা দিয়ে সার্ভাইভ করা সম্ভব, কিন্তু কোনো পৃষ্ঠপোষকতা সে পাবে না। এটা মাথায় রেখে আসতে হবে, এটা মাথায় রেখে আসতে হবে। যেমন ব্যবসায়ীরাও অনেক ধরনের প্রণোদনা পায় গভর্নমেন্টের কাছ থেকে, তাই না? কিন্তু এই ধরনের কিছু কাজ করতে গেলে প্রণোদনা মানে কিছুই নেই। যেমন হ্যাঁ, বছরে একবার আমাদের দলকে মানে গভর্নমেন্টের থেকে একটা অর্থ দেওয়া হয়, সেই অর্থটার পরিমাণ হচ্ছে যে আমাদের আমি যেখানে আমরা রিহার্সেল করি সেটার মাসিক ভাড়ার সমান। 1 মাসের ভাড়া, মাসিক মূল্য 1 মাসের, এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এবং এইবার একটা হলো যে 8টা নাটক হয়েছে এই জুলাই সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, সেখানে সেই নাটকগুলির বাজেট হচ্ছে 6 লক্ষ টাকা প্রতি নাটক, না 8টা নাটক, একটা নাটককে 6 লক্ষ টাকা করে দিয়েছে। কিন্তু আসলে এই নাটকগুলোর দাম কোটি টাকার উপরে, কারণ হচ্ছে সে শিল্পকলা একাডেমি যখন দেয় টাকাটা, সেটা ভাবেনি শ্রমটাকে সে বাদ দিয়ে রেখেছে, যে এই যে একজন অভিনয়ে কাজ করছে তার শ্রম ঘন্টা কত, সেই কত টাকা তার পাওয়া উচিত, এটাকে বাদ দিয়ে একটা নাটক তৈরি করতে যা যা লাগে সেগুলি, মানুষটা সেখানে ইম্পর্টেন্ট না, মানুষের মূল্য সেখানে নেই। তো রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই, যে এখানে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি যদি এই থাকে, এবং এটা কিন্তু এখন কিন্তু অন্তর্বর্তী সরকার, তার কিন্তু রাজনৈতিক কোনো বাধ্যবাধকতা নাই যে কোনো রাজনৈতিক দলের চিন্তা ভাবনা, কিন্তু সেখানেও চিন্তার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাপারগুলি রয়েই গেছে। মানে আমরা বৈষম্যহীন সমাজ চাই, কিন্তু আমরা নিজেরা আসলে অ্যাডজাস্ট করতে পারি না যে বৈষম্য কোথায় কোথায় আছে। না, এখানে আমরা একটু যদি উদাহরণ হিসেবে খুঁজি, এই বাংলাদেশেও জাপান সরকার সউদ্যোগে তাদের সংস্কৃতি, তাদের ভাষা শেখানোর জন্য নানান টিম এখানে 12 মাস রাখে তাদের খরচে। একই সাথে ফ্রান্স, চীন, আমরা দেখতে পাই যে থাইল্যান্ড, অনেক দেশ আমাদের দেশে তাদের ভাষা সংস্কৃতি সব দেখাচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের সরকার এই বাংলাদেশ থেকে এই জাতীয় কোনো টিম আমাদের ভাষা সংস্কৃতি শেখানোর জন্য আদতে কয়টা দেশে রেখেছি বা চেষ্টা করছি? এটা অলমোস্ট নাই। আচ্ছা, আমরা ধরে নিলাম যে অর্থনৈতিক জায়গা থেকে এটা খরচের ব্যাপার আছে, আমাদের হয়তো সেই সামর্থ্য নাই, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে ধরেন যে আপনি ইটালিতে আপনার বাংলাদেশের আর্ট কালচার একটু দেখাতে চায়, সেখানে আর্টিস্ট যদি যায় 5 জন, সাথে আমলা যাবে 5 জন, তো ওনারা যে কি করবেন, ওনারা পরিবার সহ যাবে, কেউ আবার হয়তো আমি জানি না, যাইতে পারে। এবং ওনাদের আবার অর্থটা যে ভাগ করা থাকে শিল্পীর থেকে উনি বেশি পান, নিঃসন্দেহে। উনি টাইটুই করে হাঁটেন, ওনার আবার লেভেল আছে, ওই যে
চাকরির পদ পদবীর যে অবস্থা সেটা উনি ওখানে যে টাই পরে পরে হাঁটেন, হয়তো কখনো বক্তৃতা দেন, কিন্তু উনি তো আর্টের কিছুই না, উনি আর্টের শত্রু বরং, এবং কিন্তু উনি সবচেয়ে অ্যাডভান্টেজটা উনিই নেন। এইটার কি এখন যেহেতু আপনি একটা নেতৃত্বের জায়গা আছে, আমাদের একটা যাত্রা তো যে কোনো জায়গায় শুরু হতে হবে। আপনি যেমন অভিনয় শিল্পী সংঘের সভাপতি, এরকম আরও 10টা সংগঠন আছে যারা আমরা আর্ট, কালচার, ভাষা, সাহিত্য নিয়ে কাজ করি। তো আমাদের তো একটা ভাবনার জায়গা আছে, আমরা আর কতকাল এভাবেই থাকবো, যেহেতু আমরা লালন করি, স্বপ্ন দেখি, এবং এইটার মধ্যে যেমন আপনার পুরো জীবনটা এখানে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন গণযোগাযোগ সাংবাদিকতায় পড়াশোনা করেছেন, আপনার অসংখ্য বন্ধু আছে শুধু ওই সাংবাদিকতা করে কোটিপতি, দামি গাড়িতে চড়ছে, এবং তার মাসের যে আয় সেটা আপনার হয়তো 6 মাস লাগছে, কিন্তু বেধাই বা পরিশ্রমে আপনার থেকে হয়তো 90% কম, 10%, তার 9টা 5টায় অফিস শেষ। কিন্তু আপনি চূড়ান্তভাবে ভাবনার পরেও এখানে আটকে আছেন, তার মানে একটি মুক্তির জন্য কিছু একটা খুঁজছি আমরা। তো সেই খোঁজার যাত্রাটা কি হওয়া উচিত, যে আদৌ কি আমাদের এই ভাষা সংস্কৃতি এবং আমাদের শুদ্ধ সংস্কৃতি, এটা হচ্ছে কি, বাংলাদেশের প্রতিটি সরকার যারাই এসেছে তারা এই আর্ট কালচারের লোকদেরকে মনে করে দুধ ভাত, ওরা আছে তো, তার এদেরকে কখনো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ভাবেনি। যার ফলে হচ্ছে কি যে মানে একজন আর্টিস্ট, সে যেটা যে পারফর্মিং আর্ট করুক বা অথবা ফাইন আর্টসের সাথে জড়িত থাকুক না কেন, এটা তার সাকসেস তার নিজের উপর ডিপেন্ড করেছে। রাষ্ট্র এগিয়ে আসেনি, রাষ্ট্র বলেনি যে আমি একে পৃষ্ঠপোষকতা করব, একে তাকে দেখাবো। আমি যদি মনে করি, ধরেন যে SM সুলতানের মতো এত বড় একজন আর্টিস্ট, রাষ্ট্র তাকে কিন্তু কিছু করেনি। রাষ্ট্র যেটা কথা ছিল, উচিত ছিল যে অ্যাটলিস্ট বছরের পর বছর তার জিনিস নিয়ে সারা পৃথিবীতে এক্সিবিশন করা এবং পৃথিবীকে তার সাথে কানেক্ট করে দেয়া, যেটা খরচও বেশি না। কিন্তু এই চিন্তাটাই তো কারণ, এই যে মানে ওখানে বরং মন্ত্রণালয় থেকে বলবো যে SM সুলতান যদি যান, তার সাথে 8 জন যাবে, হচ্ছে মানে কথা, আমি 8 জনের জায়গায় 4 জন হতে পারে, 3 জন হইতে পারে। তো আপনি রাষ্ট্র ভাবনাটা এরকম। এখন যেটা হচ্ছে যে সম্মিলিতভাবে এই যে আমরা যারা আছি, নানান ক্ষেত্রে যারা জড়িত, তাদের সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া উচিত, এবং কখনো কখনো বিদ্রোহী একটা জায়গায় যাওয়া উচিত, এবং যেটাকে বলা যেতে পারে আমাদের আর্টিস্টরা থেকে বেয়াদব না, এটা তো বড় সমস্যা, কিন্তু এখন বেয়াদবের খুব দরকার, মারমুখী বেয়াদব। না, নাহলে আপনি রাষ্ট্র আপনাকে কিছুতেই আপনাকে মানে আপনাকে রেকগনাইজ করছে না। আসলে না, এই মুহূর্তে যদি আপনাকে সম্মান দেওয়া তো দূরের কথা, রেকগনাইজই করছে না। এরকম সবগুলো সংগঠন, যেমন অভিনয় শিল্পী সংঘ, নাট্যকার সংঘ, নানান সংগঠন, ডিরেক্টর গিল্ডস, সবাই মিলে এই মুহূর্তে আমাদের সংস্কৃতি উপদেষ্টা কিন্তু আমাদের ঘরানারই লোক, এমন না যে বাইরের কোনো ব্যক্তি হয়েছেন, শুধুই রাজনীতি করে হয়েছেন তা না। ফারুকী সাহেব নন্দিত চলচ্চিত্র নির্মাতা, তো ওনার সাথে এই মুহূর্তেও কি আপনারা কোনো উদ্যোগ এভাবে নিয়েছেন যে আমরা 10 সংগঠনের 20 জন একটু বসে আলাপ করে দেখি? উনি মানে উপদেষ্টা হওয়ার পর আমার সাথে একবারই আমি তাকে দেখেছি, সেটা হচ্ছে শিল্পকলা একাডেমি একটা পর্ষদ আছে, সেই পর্ষদের আমি একজন মেম্বার। তো সেই হিসাবে একটা মিটিংয়ে ওনাকে আধা ঘন্টার মতো দেখেছি, এরপর আমি কখনো দেখিনি। আচ্ছা, এখন তার মানে কি, তাকে দেখতে হলে তার কাছে কিছু আদায় করলে তার কাছে যেতে হবে। এখন এইটাই হচ্ছে বড় সমস্যা, আপনি যে সারাক্ষণ যেতে হবে তার কাছে উল্টা হওয়ার কথা ছিল, যে তারা আসবে, তারা এসে খুঁজে বলবে যে আমি যে দায়িত্বটা আসি ভাই, আমি আপনার জন্য কি করব, আপনি আমার তল্পি বাহক হবেন সেটা আমি চাই না, বরং আপনার তল্পি বাহক আমি হতে চাই। এটা যদি মন্ত্রীদের ভাবনা হতো, এটা যদি উপদেষ্টাদের ভাবনা হতো, আর উপদেষ্টারা এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, এর কাছে আমার মিনিমাম কোনো এক্সপেকটেশন নাই। এটা তুমি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে আপনি কথা বলতে পারেন যে আমি তোকে ভোট দিছি, তুই নির্বাচিত, আমি ভোট দিই মানে জনগণ ভোট দিচ্ছে, তুই আমার কথা শুনবি না কেন? তো এইখানে তো আপনি অনেক দাবি দেওয়ার কিছু নাই, কারণ ওনারা এই এক বছরের বেশি সময়ের মধ্যে কি দাবি মেটাবে? কারণ তার প্রথম যে কাজ, একটা ইলেকশন তৈরি করা, অথবা সামাজিক যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই জায়গাটাকে ঠেকানো, অথবা অর্থনৈতিক যে ধস সেগুলি ঠেকাবে না এইসব করবে, তাদের নানান সংকট, তাদেরই তো তার সংকটের মধ্যে তাদেরই অনেকটা তাদেরকে অক্সিজেন দিতে হচ্ছে। তো ওনারা কি করবেন, অসুস্থ। এইখানে আবার আসি, বলেই ফেলেছেন আপনি শিল্পকলার ওই পরিচালনা পর্ষদের মেম্বার। শিল্পকলাতে আমরা আসলে নতুন বাংলাদেশে অনেক ধরনের অস্থিরতা এসে দেখতে পাচ্ছি, হলগুলোতে শো কমে যাচ্ছে, দর্শক কমে যাচ্ছে, এবং এইখান থেকে উত্তরণের কোনো চেষ্টা চলছে নাকি আমরা আবার অপেক্ষা করছি পরবর্তী সরকারের জন্য? ব্যক্তিগতভাবে যদি বলেন, খুব হতাশাজনক,
কারণ হচ্ছে যে এটা মানুষ এক ধরনের ইনসিকিউরড, মানুষের মধ্যে একটা অস্থিরতা আছে, সে নিজেকে সেফ জায়গায় রাখতে চায়। সে এই যে থিয়েটার দেখতে আসা অথবা কোনো অনুষ্ঠানে আসা, এটা কিন্তু একটা সামাজিকতার মতো। এই সামাজিক মানে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়ায় যোগ দিতে হলে একটা উন্মুক্ত চিন্তা জায়গা লাগে, জায়গাটাও লাগে। আপনি দেখবেন যে উন্মুক্ত জায়গা নেই, লোকের মধ্যে এক ধরনের অবিশ্বাস, এক ধরনের মব আছে, এটা আছে। তারপরে হচ্ছে কিছু হলেই একে ট্যাগিং করছে, ওকে গালি দিচ্ছে, ওকে মারছে, এবং এটা যে খুব অভদ্র, মানে ভদ্রতার তো চিহ্নই নাই। শিক্ষক, মানে বয়স্ক শিক্ষক, তাকে ইয়ে করাচ্ছে, জোর করে সাইন করাচ্ছে, জুতার মালা পরিয়ে দিচ্ছে। এই বিশৃঙ্খলার মধ্যে সেন্সিবল মানুষ তো ইনসিকিউর ফিল করবে। সবাই তো রাজনীতি করে স্লোগান দেওয়া মানুষ না, হ্যাঁ। এবং রাজনীতি যে অথবা যারা ক্ষমতার কেন্দ্রে থাকে তারা আসলে কিছু টেরই পায় না। তারা মনে করে আমি তো আছি, আপনি যে আসলে নাই, আপনি যে অলরেডি বিতাড়িত, আপনি যে রাস্টিকেটেড, এটা আপনি বুঝতেই পারেন না। এবং সে কিন্তু আপনি মনে মনে আপনাকে গালি দিচ্ছে, আপনি একটা বড় পজিশনে আছেন, মন্ত্রী পর্যায়ে ধরেন আছেন, অথবা সেক্রেটারি পর্যায়ে আছেন, কিন্তু আপনি কিন্তু আসলে মরে গেছেন, একটু টের পান না এটা। আপনি কিন্তু মৃত সত্তা একটা, আপনার কিছু করার নেই। আর শিল্পকলায় ইনসিকিউর বুঝলাম, কিন্তু তো শিল্পকলায় আপনি যেহেতু পর্ষদের মেম্বার এবং ওই পর্ষদের সভাপতি সম্ভবত উপদেষ্টা নাকি, তার মানে আপনাদের সম্ভবত একটা নির্ধারিত সময় মিটিং হওয়ার কথা। হ্যাঁ, আমরা এই 1 বছরে একটা মিটিংই করেছি। এখন এটার অস্তিত্ব আদৌ আছে কিনা সেটা আমরা জানি না, অথবা আমরা এটা মেম্বার কিনা এটাও জানি না। একটি মাত্র মিটিং হয়েছে। কিন্তু নিয়ম কি 3 মাসে, মানে বছরে 4টা, কিন্তু হয়েছে বছরে টোটালি একটা। 3 মাস পর পর, আবার বিশেষ জরুরি কারণে 3 মাস ছাড়া, মানে জরুরি অন্য সময় হতে পারে। বেশ, তাহলে আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে আমরা দেখেছি এই নতুন বাংলাদেশে শুধু এই শিল্পকলাই না, একইভাবে অনেক তারকার মুখে শুনেছি যে নাটক কমে গেছে, সিনেমা কমে গেছে। বাস্তবতা কি আসলে তাই? হ্যাঁ, অবশ্যই। নাটক, যে মানে টেলিভিশন নাটক, যারা বিরাট একটা অংশ যারা তার সাথে জড়িত, নির্মাতা থেকে শুরু করে অভিনেতা এবং পিছনে যারা কাজ করেন, তাদের অনেকেরই এটাই ছিল জীবিকা। এই জীবিকাও কিন্তু দেখবেন মানে ভীষণভাবেই বাধাপ্রাপ্ত। মানে অনেকে গ্রামে চলে যাচ্ছে, অনেকে এই প্রফেশনের বাইরে অন্য জায়গায় কাজ করার চেষ্টা করছে, অনেকে বিদেশ যাচ্ছে, বিজনেসে ট্রাই করছে। বিদেশ যাওয়াটা খুবই মানে উল্লেখযোগ্য, যে প্রচুর আর্টিস্ট এবং নাট্যকার বলেন, ডাইরেক্টর বলেন, তারা বিদেশ চলে যাচ্ছে। মানে সেন্স অফ ইনসিকিউরিটি কোন জায়গায় চলে গিয়েছে। তো এবং নাটকের মান বলেন অথবা পরিমাণ বলেন, সবই কমে গেছে। কিছু ইউটিউব কন্টেন্ট তৈরি হচ্ছে, সেটাও যে অনেক অনেক বিরাট আকারে, তাও না। এবং যার ফলে কিন্তু তৈরি তো হয়েছে বিশাল বড় একটা গোষ্ঠী, তাই না? দীর্ঘদিন ধরে, স্পেশালি টেলিভিশনের পরে যখন প্রাইভেট চ্যানেলগুলো আসলো এবং প্যাকেজ প্রোগ্রাম শুরু হলো, তখন থেকে কিন্তু এর সাথে সংযুক্ত লোকের সংখ্যা অনেক হাজার হাজার। এবং সেই পরিবারগুলো এই কাজটা করেই চলে। হ্যাঁ, এখন অনেকেরই মানবেতর জীবনযাপনও করছে। তাহলে সবকিছু মিলে আমরা এই মুহূর্তে প্রচুর মানে হতাশাজনক অবস্থার মধ্যে আছি। আশার বাণী কি? আশার বাণী হচ্ছে যে সমাজ তো এরকম থাকে না। আপনি ধরেন যে জুলাইয়ে যেটা হয়েছিল, আপনি কি ভেবেছিলেন যে জুন মাসে যে জুলাই অথবা অগস্টের 5 তারিখ এরকম ঘটনা ঘটবে? না, কেউ কল্পনা করেনি কেউ। কিন্তু সমাজ কিন্তু প্রস্তুত ছিল এই ঘটনার জন্য, কোনো না কোনোভাবে প্রস্তুত ছিল, প্রস্তুতিও ছিল। আমরা এটা বলছি যে ছাত্র জনতা, কিন্তু আমি বলেছি আমার উল্টা মনে হয়েছে, জনতা ছাত্র। কারণ আপনি দেখবেন যে যারা শহীদ হয়েছে তাদের বেশিরভাগ কিন্তু খেটে খাওয়া মানুষ, জনতা। ছাত্রের সংখ্যার থেকে তারা বেশি। শিশু আছে সেখানে, একদম খেটে খাওয়া মানুষ আছে। তার মানে মানুষের মধ্যে কিছু একটা তো ছিল, কোনো একটা আগুন তো ভিতরে ছিলই। তো এরকম তো চলবে না, এখন যেটা আছে সেটা এরকম চলবে না, এটা নিশ্চয়ই পরিবর্তিত হবে কোনো না কোনোভাবে। এবং যাদের একটা বড় অংশ মানে গোফে তা দিচ্ছে অথবা দাড়ি আঁচড়াচ্ছে যে আমরা তো চলেই আসছি পাওয়ারে, কিন্তু পাওয়ার জিনিসটা হচ্ছে খুবই পিছলা জিনিস। কখন ছুটে যাবে, এবং পাওয়ার কখন আপনাকে খেয়ে ফেলবে, আপনার থেকে বড় পাওয়ার কখন আপনাকে খেয়ে ফেলবে আপনি জানেন না। কারণ আপনি হচ্ছেন, আপনার লোভ আছে, পাওয়ার একটা লোভ যখন আপনাকে গ্রাস করবে তখন তো আপনি চোখেই দেখবেন না, কানেও শুনবেন না, তো তখন আপনি তো সামগ্রিক এই সংস্কারে এবং সুন্দর একটি চাওয়া যে সমাজ একেবারে শান্ত শুভ্র চলুক,
এই ক্ষেত্রে সবসময় কিন্তু প্রতিবাদের অগ্রভাগে শিল্পীরা, সেটা যদি 71 ধরি, সেটা যদি 90 ধরি, প্রতি পদক্ষেপে আমরা দেখেছি শিল্পীরা ঐক্যবদ্ধ। আমার কাছে মনে হয় এই সময় শিল্পীরা কি আদৌ আগের ওই আদর্শের জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার অনেকগুলি ইস্যু তৈরি হয়েছে যে তারা চাইলেও ঐক্যবদ্ধ হতে পারছে না। কারণ হচ্ছে যে আমি এমনও দেখেছি যে একজনকে বলা হচ্ছে যে আওয়ামী দালাল, এই শব্দটাই তাকে ব্যবহার করা হচ্ছে তাকে, কিন্তু সেই লোকটি সারা জীবন মানুষের জন্য কাজ করেছে। তার নাট্য রচনা মানুষের জন্য, নাট্য নির্মাণ মানুষের জন্য, অভিনয় মানুষের জন্য। এবং আমরা তাকে চিনেছি ছোটবেলা থেকে, আমি জানি যে এন্টি আওয়ামী লীগ একজন লোক। আচ্ছা, উনি বিদেশে গিয়েছেন তার ছেলের ইয়েতে, উনি জিজ্ঞেস করছেন উনি কি ফিরবেন কিনা এখন, কারণ ওনাকে কেউ কেউ বলছে ফিরেন না, আপনাকে এয়ারপোর্ট থেকে ধরবে। কিন্তু উনি সবসময় ছিলেন এন্টি আওয়ামী লীগ। এখন এই লোকটিকে ফ্যাসিবাদের লোক টোক বলে বলে কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে। এই যে মানে ট্যাগিং, এটাকে সমাজকে আরও ভাঙবে, সমাজকে ভাঙছে, শিল্পীদের মধ্যে বিস্তর পার্থক্য তৈরি করছে। এবং আমাদের কিছু শিল্পীরাও হঠাৎ করে খুব রাজনীতি সচেতন হয়ে গেলেন, ওনার শিল্পী পরিচয়টাকে ভুলে গেলেন, এবং উনি একটি রাজনৈতিক দলের লোক, এই পরিচয়টাকে তার প্রধান করা শুরু করলেন। এটা করে উনি যে ক্ষতিটা করলেন, ওনাকে কিন্তু আমি এখন অবিশ্বাস করি না, আমিও তাকে আর শিল্পী মনে করি না। আমি তাকে মনে করি ওই রাজনৈতিক দলটির ক্যাডার, যে আমার ক্ষতি করতে পারে, উপকার করতে পারে, এটা ভাবি না আমি। যখনই ক্যাডার হয়ে যাবেন, উনি তো প্রথম উপকারটা নিজের করবেন। কারণ আমাদের জাত হিসেবে আমাদের যে সমস্যা, একটা নেশনের শিক্ষা দীক্ষা এবং তার অগ্রগামিতার ক্ষেত্রে দেখেন, আমি বাংলাদেশ কিন্তু জাপান না। হ্যাঁ, এখন অনেকে বলে জাপানিরা এই করছে ওই করছে। জাতি হিসেবে তার শিক্ষা, মানে জাতটা কেমন, আমি জাতটা কি, আমি কে, আমার কি উদ্দেশ্য জীবনে, এই যে আইলাম দুনিয়াতে, কামড়া কি আমার, তো সেই জায়গায় আমাদের একটা অস্পষ্টতা আছে, যার জন্য যখন আমাদের চুরি করি, ডাকাতি করি, সরকারি সম্পত্তি লুট করি, সেই লুটের পরিমাণটাও খুব অদ্ভুত ধরনের, হাজার হাজার কোটি টাকা। হাজার কোটি টাকা কি করবি, কিভাবে 5টা বাড়ি যদি থাকে তুই থাকবি কেমনে, কিন্তু একটা বাড়িতে থাকতেই শেষ লাগবে, তো 8টা গাড়ি থাকলে কোনটায় চড়বি, অদ্ভুত। তো এই যে মানে রাক্ষসের চেয়েও বেশি, তার মানে হচ্ছে এটা আসলে আদৌ মানুষ না এলিয়েন না কি কোন জাত আমি আসলে জানি না। তো এবং এটা প্রতিবারই হয়েছে, কিন্তু এমন না যে এই গত 16 বছরেই শুধু চুরিচামারি হয়েছে, তা তো না। হ্যাঁ, 71 সালের পর থেকে দেখা গেছে যে কম্বল চোর শুরু হলো প্রথম, তারপর যে রেশন চোর, এই চোর ওই চোর, স্মাগলার্স, কালোবাজারিতে ভরে গেল। তো এটা তো মানে এই জাতির তো সত্যিকার অর্থে কোনো বড় পরিবর্তন হয়নি, জাগরণ হয়নি। জাতির জাগরণ না হলে ওই জাতি কোনোদিনও বড় কিছু করতে পারে না। বেশ, তাহলে জাতির সত্যিকার জাগরণ এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই। এবং আমি তো মনে করি যে এই দেশ বলে তো যে মানে অনেক দামে কেনা, রক্তের দামে কেনা, তাই না, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। এই যে দাম তো রক্তের বিনিময়। হ্যাঁ, তো এই রক্তস্রাত বাংলাদেশ যে এখনই সব রক্তপাত বন্ধ হয়ে যাবে, এটা আমি মনে করি না। আরও অনেক বড় বড় ক্রাইসিস বাংলাদেশের সামনে আছে। জাতি গঠন প্রক্রিয়ার মধ্যেই একটা বড় সমস্যা আমাদের ছিল, সেই সমস্যায় আমরা আসলে এখনো ক্যারি করছি, বহন করছি। বেশ, সুদিন আসুক, ভালো দিন আসুক, নতুন প্রভাত আসুক, এই প্রত্যয় আমাদের সকলেরই থাকবে, এবং সকলে যারা দেখছেন তাদেরও চেষ্টা, যার যার চেষ্টার জায়গায় আমাদের অব্যাহত থাকবে। হ্যাঁ, সম্মিলিতভাবে না হলে আসলে কিছু কোনোভাবেই হবে না। একেবারেই। আপনার অভিনয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু আপনার একটা বড় জায়গা আমরা সকলেই জানি, বাণিজ্যিক ভয়েস ওভার, ডকুমেন্টারি, বিজ্ঞাপন, নানান জায়গায় আপনার কণ্ঠটি আমরা নানানভাবে শুনে থাকি। এই ক্ষেত্রে কি মানে হঠাৎ করেই যাওয়া? এটা একদম হঠাৎ করে। আচ্ছা, এটা হঠাৎ করে হচ্ছে, একজন আমাদের পরিচিত, তারা একটা বিজ্ঞাপন বানিয়েছেন, আমি একটা স্টুডিওতে গিয়েছি অন্য একটা কাজে, আড্ডা মারার জন্য গিয়েছি। তো সেখানে একটা ভয়েস নেওয়া হয়েছে। তারপরে ওই যে স্টুডিও, ও আবার রেকর্ডিস্ট, ও বলছে আপনি দেন না। আমি কমার্শিয়াল ভয়েস আমি পারি নাকি, আমি তো কখনো এটা করি নাই। বলছে করেন, দেখেন মাইক্রোফোনের সামনে জান না একটু কেমন লাগে শুনি। তারপরে আমি বললাম, আমি যে কীভাবে গিয়ে বলতে পারবো না, আমার মতো করে আমি আমারটা বলি। বলছে হ্যাঁ, আপনি তো আপনার মতোই বলবেন। তাই আমি আমার মতো বললাম। তখন আমার ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্ট বলছে না যে আমি আপনারটা নিব, পেয়ে গেছি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাহলে এই প্রথম ভয়েস দেয় আমার। এবং এটা হচ্ছে একটা কোম্পানি ছিল, ওয়ারিদ একটা কোম্পানি ছিল, ওদের এখন এয়ারটেল, জেম প্রিপেইড না কি এরকম একটা ছিল, ওইটার ভয়েস, এক লাইনের একটা ভয়েস।
তো ওইটা দেখে ও বললো যে এইটাই হবে। সেই শুরু। হ্যাঁ, তারপরে তারপর দিনই আবার ওই যে যিনি আসছিলেন ক্লায়েন্ট, মানে ওনার একটা বিজ্ঞাপনী সংস্থা আর কি, উনি আবার আরেকটা বিজ্ঞাপনের ইয়ে নিয়ে আসলেন, ফার্নিচারের একটা বিজ্ঞাপনের। তো ওইটাও দিলাম। তো এই 2-3টা দিতে দিতে দেখি যে ওই স্টুডিও আলাদা বললো যে আপনি ভয়েস দেন। এই ঠিক আছে, খারাপ কি। আচ্ছা, আমরা কি এখন যে কোনো একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ে ওই এক লাইন শোনানোর মতো? না, বিজ্ঞাপনের কথা কেন শোনানো কেন? বিজ্ঞাপনে এমন হইতো যে এই চ্যানেলটা খুব উপকার হইতো, অথবা ওই কোম্পানি এসে এরকে খুব লাভজনক হইতো, তাহলে বলা যেত। আচ্ছা, এখন যেহেতু নানা মাধ্যমে আপনার বিচরণ, ভবিষ্যৎটা ফোকাস কই? সিনেমা, অভিনয়, নাট্যকার, কোন দিকে একটা, নাকি এখনো জানেন না, কাকতালীয়ই চলবে? না, এখন হচ্ছে আমি অনেক বেশি এনজয় করি হচ্ছে আলস্য। হ্যাঁ, তো এই আলস্য এবং আরেকটা জিনিস আমি খুব এনজয় করি, সেটা হচ্ছে মহড়া কক্ষ, মানে পারফরমেন্স না, মহড়া কক্ষ, যেখানে তৈরি হয় যেখানে। তো এই দুটো নিয়ে আমি আছি, এক আলস্য, মহড়া কক্ষ, কিছু তৈরি হওয়া, এটা নিয়ে আমার এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে, কিছু লেখালেখি। বেশ অনেক আদর্শিক কথা শুনছিলাম। তথাকথিত শোয়ের মতো ভাইরাল প্রশ্ন আপনার করি ইচ্ছে করেই, যে একটা আদর্শিক জায়গাটা জানা দরকার। আমরাও নানান ছটফট আমাদের এই সংস্কৃতি অঙ্গনের মানুষ আছে। আমার মনে হয় সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি কর্মীরাও আপনার এই আলোচনা থেকে অনেক সাহসের জায়গা, নির্দেশনার জায়গা। কারণ আপনি কিন্তু একবারও বলেননি খারাপ হচ্ছে তার মানে বিদেশ চলে যাব, সেটা আপনি সে পথের মানুষ না। আপনি সবসময় প্রচণ্ড ঝড়ের মুখে দাঁড়িয়ে থেকেছেন এবং কাজ করে গেছেন, আপনি আপনার জায়গায় কাজ করে গেছেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় নতুন প্রজন্মে যারা নানার মাধ্যমে কাজ করছে, তাদেরও এই জায়গায় ভাবনা আসতে হবে যে এই মুহূর্তে গেলেই পেয়ে যাবো তা না, ঝড় আসবে, সেই ঝড়টা উপেক্ষা করে আমাকে দাঁড়াতে হবে, তাহলে হয়তো টিকে থাকা সম্ভব, ভালো কিছু করা সম্ভব। আপনি না দাঁড়ালে মানে পিছনে পলায়ন করাটার মধ্যে তো কোনো মুক্তি নাই একদম। তো আপনি দাঁড়াইতেই হবে, ঝড় আসুক, বৃষ্টি হোক, আপনি সামনে যাইতে হবে আপনাকে। আপনি মানে বিদেশ চলে যাওয়া মানে আসলে পিছন দিকে ফিরে আপনি দৌড় মারলেন আসলে। একেবারে বিদেশ যাওয়া মানে হয়তো সেখানে অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা হবে, কিন্তু আমরা যারা নাটক করি, আবৃত্তি করি, তাদের এইটা পূরণ আর হবে না, এটা সম্ভব না। এই ক্ষুধাটা থেকে যাবে। এবং আমার প্রচুর পরিচিত জন বিদেশে থাকে, অর্থ এবং সামাজিক ভালো আছে, কিন্তু অসম্ভব রকম কষ্টে থাকে, কথা বললেই বুঝতে পারি। এবং 3rd জেনারেশন 4th জেনারেশন যারা আসবে বাইরে বিদেশে, যাদের রুটটা এদেশে আছে, তারা মেইন স্ট্রিমের সাথে থাকবে এবং তারা একটা ডিফারেন্ট জীবনযাপন করতে পারবে। তারা যদি চায় সে মিউজিক করবে, সেটা করতে পারবে, সে যদি মনে করে সে থিয়েটার করতে পারবে। কিন্তু এই 1-2টা জেনারেশন এরা পারবে না, এদের সেই দক্ষতাও থাকবে না। কারণ আপনি মেইন স্ট্রিমে যে কোনো দেশেই হোক, সেটাই এশিয়ার অন্য দেশ হোক বা ইউরোপ বা আমেরিকা হোক, মেইন স্ট্রিমে কাজ করাটা ডিফিকাল্ট। আপনার সেই যোগ্যতা অর্জন করতে অনেক সময় চলে যায়, যার ফলে তাদের সন্তানরা পারবে হয়তো করতে। একেবারে সেখানেই জন্ম হবে, ও জন্ম থেকেই শিখবে। কারণ জন্ম থেকে আমি শিখেছি বাংলা নাটক, আপনি শিখেছেন বাংলা নাটক, এখন গিয়ে ফ্রেঞ্চ নাটক কিভাবে করবেন? ওটা করতে তো আবার 15-20 বছরের শুরু করতে হবে শূন্য থেকে, সেটা তো হয়তো অসম্ভব। যাই হোক, আমরা মঙ্গলের পথে থাকবো, চর্চায় থাকবো, এমনই প্রত্যাশায় ছোট্ট একটা চটজলদি পর্ব। আমি এক শব্দ বা এক বাক্য বলবো, তার বিপরীতে আপনার যেটা মাথায় আসে সেটা যদি একটু বলেন। জীবন এক বাক্যে বলার মতো প্রশ্ন তো এটা না, অথবা প্রসঙ্গও না। জীবন হচ্ছে যতক্ষণ নিঃশ্বাস থাকে ততটুকু সময়কে আনন্দে ভরে রাখা। মৃত্যু অবভিয়াস, এটাকে মেনে নেওয়া এবং এটাকে সেলিব্রেট করার প্রস্তুতি রাখা। বিবাহ করলেও হয়, না করলেও হয়। বেশ, এটা আপনার স্ত্রী শুনলে আবার বলবেন তাহলে আমাকে বিয়ে করছো কেন, না করলেও তো হতো। সেটা এইসব কথা সে শুনে অভ্যস্ত, সমস্যা নেই। প্রকৃতি, আমি প্রকৃতির সন্তান, প্রতিটা মানুষ প্রকৃতির সন্তান। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভোলাটাইল, ঘোলাটে, অস্বচ্ছ। বই সবার নিত্য সঙ্গী হওয়া উচিত। প্রভাত খুবই পছন্দের। প্রভাতের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যখন আলো এবং পাখি একসাথে আসে, পাখির ডাক এবং আলো। হতাশা হচ্ছে মানে এটা একটা ফুর্তির মতো, হবির মতো,
আপনি যে আমি হতাশ থাকতে চাই, উদযাপন করে, মানে এটা বিলাপ করে যে আমার মন খারাপ। বেশ, বিষণ্ণতার প্রতি আগ্রহ আর কি। ধৈর্য, আমি খুব ধৈর্যবান না, মানে ধৈর্য থাকা খুব দরকারি। টাকা নেসেসিটি, প্রয়োজনীয়, কিন্তু খুব অপ্রয়োজনীয় জিনিস। আচ্ছা, একদিনের জন্য হঠাৎ করে যদি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হন, যে কোনো একটা বিষয় পরিবর্তন করার সুযোগ আছে এই দেশে, কোনটা পরিবর্তন? একদিনের জন্য হলে আমি প্রথম চেষ্টা করবো হচ্ছে পরের সকালবেলা ফ্লাইটটা কোন দিকে, কারণ এটা এই দেশ একদিনে কিছু একদিনে এই দেশে সম্ভব না। কোনো কিছু নাই যেটা আপনি একদিন 2 দিনে ঠিক করতে পারবেন। ধারাবাহিকভাবে এই যে আমাদের এখানে অনেকগুলি সংস্কার কমিশন হয়েছে না, এই সংস্কার কমিশন প্রায় 20 বছর রাখতে হবে, প্রতিটা বিষয় ধরে 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 20 বছর ধরে। হ্যাঁ, নতুন চিন্তা আনতে হবে। নতুন চিন্তা ছাড়া এই দেশ আপনি কখনোই কাঙ্ক্ষিত জায়গায় যাবে না। একেবারেই। এই সংস্কৃত অঙ্গনে না আসলে পাভেল আজাদ আর কি হতো বলে মনে হয় আপনার? আমার একটা সম্ভাবনা ছিল, সেটা হচ্ছে আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমার অনেকগুলো ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস, ওরা বিদেশ চলে যাচ্ছিল, ইউরোপে চলে যাচ্ছিল। হয়তো ওই টানে আমি কখনো চলে যেতে পারতাম, বিদেশ চলে যেতেন, বাইরে দেশে হয়তো বা। আপনার একটা বদ অভ্যাস বলতে পারেন যেটা কখনোই বলেননি? না, আমার প্রচুর বদ অভ্যাস। একটা এটা মানে আমি ইল টেম্পারেড, খারাপ ব্যবহার করে ফেলি। আচ্ছা, এবং বিনা কারণে। আচ্ছা, একটা ভালো গুণ যেটা 8-10 জনের সাধারণত নেই? না, আমার ভালো গুণ যেমন আমার অবজারভেশন, আর একটা হচ্ছে লিসেনিং। আমি বলার যতটা পছন্দ করি ঠিক শুনতে পছন্দ করি। বাহ, অভিনেতা, সেটা বড় হোক বা ছোট হোক। বেশ, আপনার প্রিয় অভিনেতাকে? আমার প্রিয় অভিনেতার সংখ্যা অনেক, এটা আসলে এখন নাম বলা ঠিক না আর কি। কার সাথে অভিনয় করার লোভ ভেতরে ভেতরে পুষে রাখেন? লোভ যা একজনের সাথে, আমি ইন্টারন্যাশনাল ভাবে এটা ভাবি না কখনো, যে এটা কিন্তু এতই মানে ঘটনার ব্যাপার, যদি হয়ে যায় তো হয়ে যায় আর কি। আচ্ছা, কিন্তু দেশের যাদের সাথে অভিনয় করার আমার ইচ্ছা ছিল তাদের অলমোস্ট সবার সাথে আমি অভিনয় করেছি, এটা একটা বড়। যেমন হুমায়ুন ফরিদি বলেন, রাইসুল ইসলাম আসাদ বলেন, সুবর্ণা মুস্তফা বলেন, এদের সবার সাথে আমরা, গোলাম মুস্তফা সহ এই সবার সাথে আমার অভিনয় করা হয়েছে, এটা একটা বড় ইয়ে। বাহ, আপনার দেশের আর কারোর সেই অর্থে আক্ষেপের জায়গা নেই? না, আমি ওর সাথে অভিনয় করতে পারিনি, এটা আমার কাছে খুব আক্ষেপের ব্যাপার না। এটা এমনও হয়েছে যে আমি চিনি না, জানি টাচ করে দেখা গেলো আমি অভিনয় করছি। যেমন ধরা যে লাস্ট একটা সিনেমাতে আমি অভিনয় করেছি, যে একজন প্রখ্যাত নায়িকা, সে যে তার নাম শুনেছি আগে, কিন্তু সিনেমার সাথে এরকম পরপর 2টো ছবি আমি করলাম, দেখা গেলো একটা অভিনেত্রী হচ্ছেন পরিমণি, আরেকজন হচ্ছে বুবলি। এদের আমি এর আগে কখনো চর্মচক্ষে দেখিনি, নাম শুনেছি, মানে অভিনয় করতে এসে তাদের সাথে পরিচয়, তাদের সাথে কাজ করা, এরকম আর কি। 20 ওটা খেতে চাই না। অভাবের ব্যাপারটা হচ্ছে কি, আপনার বেশি খাবারের ইচ্ছা থাকলে অভাবটা বেশি ফিল করে আর কি মানুষ। বেশি খেতে না চাইলে অত অভাব নাই আসলে। প্রেমিকা নাকি স্ত্রী? স্ত্রীটাই বেটার, প্রেমিকাটার ক্যারি করা খুব ডিফিকাল্ট, কঠিন। অনেক ধন্যবাদ। নান্দনিক একটু সময় কাটালাম আপনার মতো প্রাজ্ঞ, গুণী এবং দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে আপনার কাজ করার পথ চলাই কথা বলে আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হলাম। আমার ধারণা আমার দর্শক শ্রোতা যারা দেখছেন তারাও এই আলোচনা থেকে কম বেশি সমৃদ্ধ হবেন। আপনার উত্তর সমৃদ্ধি, সফলতা কামনা করছি, এবং এইভাবে কাকতালীয়ভাবে আপনি আরও ভালো ভালো নাটক আমাদেরকে উপহার দেবেন, সিনেমা উপহার দেবেন, এবং আপনার মতো আরও 10 জন স্বপ্নবাজার হাত ধরে আমাদের সংস্কৃতি অঙ্গন, বিশ্ব সংস্কৃতি অঙ্গনের উপর আগামী 1 বছর পরে হোক, 1 যুগ পরে হোক, কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করবে। আমাদের দেখে শিখবে, যেভাবে আমরা ফ্রান্স, জাপান, বিদেশের সাহিত্য সংস্কৃতি দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি, কারণ আমাদের সেই শক্তি এবং অবলম্বন এই মাটিতে আছে, মানুষ আছে, মেধা আছে। আমার ধারণা শুধু সেই সমন্বয়টা নেই, সেই সমন্বয়টা হলে আমাদের মেধাও সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, এবং বিশ্বে আজাদ আবুল কালামের মতো একজন অভিনেতা যদি ইউরোপ আমেরিকায় জন্মাতো, যে উচ্চতায় তার সম্মান, জীবনযাপন, সেটার 1% এই দেশে আপনি পাচ্ছেন না, বা আপনার মতো কেউই পাচ্ছেন না। কিন্তু আমরা স্বপ্ন দেখি একদিন ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশটাও হবে, এটি শিল্পের নগরী হবে, শিল্পের দেশ হবে। যেমন করে শাহ আব্দুল করিম বলে গেছে, একদিন বাংলাদেশটা, পুরো বাংলাদেশটা বাউলের দেশ হবে। সেদিন এই দেশে শুধু শান্তি, শান্তি আর শান্তি থাকবে।
তো আমাদের এই সংস্কৃতি এভাবে ছড়িয়ে পড়ুক, এটা আমার প্রত্যয় এবং প্রত্যাশা। আপনার প্রতি কৃতজ্ঞতা রেখে শেষ পর্যায়ে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলার একটাই আছে যে বাংলাদেশের সাথে সংযুক্ত থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন, সংযুক্ত থাকুন। এটা আপনার দেশ, এটা কারো বাবার না, কারো কিছু না, আপনারই, এটা সম্পদটা আপনার। একেবারেই হৃদয় বাংলাদেশ থাকুক। আজাদ আবুল কালামের এই কথার মধ্য দিয়ে আজকের শো পেছনে নয় সামনে চলো এই আয়োজনের অষ্টম পর্ব শেষ করছি। আগামী পর্ব অন্য কোনো অতিথির সাথে এমনি করে জমজমাট আড্ডা হবে। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।